নমস্কার, দা নিউজ কাউন্টার .এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। সাম্প্রতিক রাজ্য রাজনীতিতে তৃণমূলের শিবিরে হাওয়া ফের গরম হতে শুরু করেছে। কারণ আর কিছুই নয়, যে 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিতে নাম লিখিয়েছিলেন, এখন শোনা যাচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকজন নাকি ঘর ওয়াপসির প্রতীক্ষা এবং বিভিন্নভাবে মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে। যিনি বিজেপির অনেক খবর রাখেন এবং নিজেও বিজেপির নেতা, বিশিষ্ট ইউটিউবার সন্ময় বাবুর হিসেব দেখছিলাম, তিনি বলেছেন এই 20 জনের মধ্যে অন্তত 7 জন সাংসদ তারা নাকি এখন ফের কালীঘাট মুখী। আর আনন্দবাজারে আজকে পেজ ওয়ান খবর রয়েছে, দেখবেন যারা আনন্দবাজার পত্রিকা পড়েন, তারা 2 জন সংখ্যালঘু সাংসদের নাম করে দিয়েছেন, খলিলুর রহমান এবং আবু তাহের। তারা নাকি ইতিমধ্যেই খুব মরিয়া তৃণমূল শিবিরের মূল শিবির অর্থাৎ কালীঘাটের শিবিরে ফেরবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জির শিবির এই মুহূর্তে খুব ভালো অবস্থায় নেই, সেটা বলা বাহুল্য। কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বিজেপির সৌজন্যে 3 টুকরো। কালীঘাটপন্থী তৃণমূল, যার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কৃতজ্ঞতাপতি তৃণমূল, যারা এখনো বিধানসভায় প্রকৃত তৃণমূলের দাবি দাওয়া নিয়ে বসে আছেন। অন্যদিকে লোকসভায় 20 জন সাংসদ, তারা এনসিপি নামে একটি দলকে খুঁজে বার করে তাতে সামিল হয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আচমকা কি এমন হলো যাতে এই সবে সবে নতুন নৌকায় উঠবার পর তারা ফের অন্য নৌকা বেয়ে কালীঘাটে পৌঁছানোর চেষ্টা করছেন। খলিলুর রহমান বা আবু তাহের, ওই যাদের কথা আনন্দবাজার বলেছে, তাদের ব্যাপারটা না হয় বোঝা যাচ্ছে। কারণ মূলত সংখ্যালঘু ভোটারদের মধ্যে থাকা তারা জিতে এসেছেন এবং বিজেপি নেতৃত্বে সাম্প্রতিকতম চিন্তা ভাবনা হচ্ছে ওই যদি শিবসেনার উদ্ধব ঠাকরেদের করা মামলাটায়, অর্থাৎ ওই শিবসেনার 7 জন সাংসদ বিজেপিতে সামিল হওয়ার মামলায় রায় খুব একটা সুপ্রিম কোর্টে প্রতিকূল না হয়, তাহলে পারে এনসিপির ভায়া মিডিয়া না রেখে তাদেরকে সরাসরি বিজেপিতে সামিল করে নেয়া। এখন এখানে বিপদ হচ্ছে, সংখ্যালঘু প্রধান এলাকা থেকে যারা জিতে গেছেন তারা খুব ভালো মতো জানেন যে এখন ভারতবর্ষের রাজনীতিটা যে জায়গায় পৌঁছেছে তাতে বিজেপির নামে দাঁড়িয়ে আগামী নির্বাচনে ওই সমস্ত কেন্দ্র থেকে জিতে আসা প্রায় অসম্ভব এবং তাদের নিজেদের রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটারও মুর্শিদাবাদের গঙ্গায় সলিল সমাধি ঘটে যাবে। কিন্তু বাকিদের সমস্যাটা কোথায়? আমার নিজের ধারণা যে বাকিদের একটা অংশের যেমন সংখ্যালঘু ভোট হারানোর ভয় আছে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে তারা টের পেয়েছেন মমতা ব্যানার্জি সিম্বলের বাইরে তাদের পায়ের নিচের মাটি খুবই দুর্বল। এদের মধ্যে সামিল হতে গিয়েও যিনি হননি, সৌগত রায়, তিনি সম্প্রতি বলেছেন যে আমাকে ওরা বলেছেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি, ইচ্ছে মতো পরিসংখ্যান বসিয়ে নিন এবং এনসিপিতে চলে আসুন। তো আমি উত্তরে বলেছি, চেকটা আপনারা দিচ্ছেন ঠিক কথা, কিন্তু সিম্বলটা তো আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলের পাসওয়ার্ডের জোর কতটা ছিল সেটা সৌগত রায় অতীতে টের পেয়েছেন। কারণ সৌগত রায় নিজে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে হাত চিহ্নে দাঁড়িয়ে পড়েছিলেন, জামানতটুকুও বাঁচাতে পারেননি, তীব্র প্রচার চালিয়েও। সুতরাং বাকি যারা, তারা এটা টের পেতে শুরু করেছেন যে শেষ পর্যন্ত আম ছালা দুটোই যেতে পারে। এবার নিজেদের রাজনৈতিক ভিত্তির দুর্বলতার বাইরে যে বড় প্রশ্ন, যে আমি ধরে নিলাম যে তারা সবাই শেষ পর্যন্ত যে পরিকল্পনায় এগোনোর কথাবার্তা চলছে মৃদুলয়ে, যে তারা সরাসরি বিজেপির পদ্ম ফুঁড়ে দাঁড়ালেন। আমার নিজের ধারণা গত 15 দিনে
ওরা যেহেতু দিল্লিতে থাকেন, হিন্দি বলয়ের অবস্থাটা ভালো বোঝেন যে ঠিক কি পরিস্থিতি হতে চলেছে। আচমকা এই উত্তরপ্রদেশ নামক রাজ্যটি নির্বাচনের আগে, উত্তরাখণ্ডে নির্বাচনের আগে, পাঞ্জাবে নির্বাচনের আগে হিন্দি বলয় জুড়ে হাওয়াটা উল্টো দিকে বইতে শুরু করেছে, যেটা চাঁদা চুরির অভিযোগকে কেন্দ্র করে স্নোবলিং করছিল, সেটা আচমকা বিস্ফোরণের দিকে গিয়েছে নতুন প্রজন্মের ককরোচ পার্টির আন্দোলনের ধাক্কায়। আরশোলাদের উৎপাত মেটাতে না মেটাতে কৃষকরা মিছিল নিয়ে ঢুকে পড়েছিল ভোপালের রাজধানীতে পুলিশের ব্যারিকেড ভেঙে। সেখানে কোনো ক্রমে বুধবার রাতে তাদেরকে বাবা বাছা করে আলোচনা করে 60% মুগ ডাল তাদের কিনে নেওয়া হবে ইত্যাদি প্রতিশ্রুতি দিয়ে ফেরত পাঠাতে হয়েছে। সংঘর্ষে যাওয়ার মতো ক্ষমতা মধ্যপ্রদেশ সরকার দেখাতে পারেনি। 29শে জুলাই দিল্লিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের কনভেনশন হয়েছে। তারা আগস্ট আন্দোলনের ডেটকে সামনে রেখে 10ই আগস্ট সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় সমস্ত শ্রমিক ট্রেড ইউনিয়ন যৌথভাবে মার্কিনীদের সঙ্গে কৃষি চুক্তি বাতিল আর কেন্দ্রীয় শ্রম কোড, যে শ্রম কোড ভারতবর্ষের শ্রমিকদের যে ন্যূনতম অধিকার আছে সেগুলো কেড়ে নেওয়ার জন্য আইন লাগু করেছে, এই শ্রম কোড বাতিলের দাবিতে তারা যৌথভাবে 10ই আগস্টের দিনটাকে ঠিক করেছে, ভারত ছাড়ো আন্দোলনের দিনটা। তারা একসঙ্গে রাস্তায় নামছে। অর্থাৎ যে শ্রমিক কৃষক ঐক্যের কথা স্লোগানের আকারে আপনারা শুনেছেন, সেটা দিল্লির রাজপথে আগামী 10ই আগস্ট তার ফলিত প্রয়োগ হতে চলেছে। একই সঙ্গে ঐতিহাসিক দিল্লির কৃষক আন্দোলনের সংগঠক সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় শ্রমিক শ্রেণীর ট্রেড ইউনিয়নগুলোর যৌথ সমন্বয়। ফলে জানবেন যে এই যারা সংসদীয় রাজনীতিতে জেতেন টেতেন বা জেতার মতো জায়গায় পৌঁছেছেন, তারা অনেক সময় বর্ষার আগে পিঁপড়ের মতো টের পায় বাতাসে বৃষ্টির গন্ধ। দেখবেন ওই বৃষ্টি নামার আগে অনেক সময় পিঁপড়েরা, কালো পিঁপড়ে, লাল পিঁপড়ে, তারা ডিম মুখে নিয়ে অপেক্ষাকৃত উঁচু জায়গার দিকে চলে যাচ্ছে, যেখানে জলটা এলে পারেও কম জমবে। তেমনি এরাও সামাও টের পেয়েছেন যে হিন্দি বলয়ে বোধহয় সবকিছু আর ঠিকঠাক নেই, এভরিথিং ইজ নট ওয়েল। এবং তার জন্যই আমার ধারণা তারা এখন মমতা ব্যানার্জির আঁচলে ফেরত আসবার রাস্তা খোলা রাখবার জন্য পথ খুঁজছে। আর সব থেকে বড় কথা, এরা ভেবেছিলেন যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উপর যাবতীয় ডিসক্রেডিট হওয়ার দায় চাপিয়ে দিয়ে আমরা নিষ্কলুষ বেরিয়ে যেতে পারবো। কিন্তু 21শে জুলাই সমাবেশ দেখে ওরা টের পেয়েছেন এখন অব্দি মানুষ তৃণমূল বলতে মমতা ব্যানার্জিকেই বুঝছেন, তার গণভিত্তি যতটাই সংকুচিত হয়ে থাকুক না কেন। তো সব মিলিয়ে ত্রিশঙ্কু সংকটের মুখে দাঁড়িয়ে এই সাংসদদের সত্যি সত্যি এখন ত্রিশঙ্কু অবস্থা। তারা শেষ অবধি কি করবেন আগামী কিছুদিনের মধ্যে স্পষ্ট হবে বলে আমার ধারণা। আপনারা আপনাদের কি ধারণা সেটা আমাদের বুলেটিনের কমেন্ট সেকশন খোলা থাকে, সেখানে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।